যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে ওয়াশিংটনে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে প্রথম দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। বর্তমান ভূরাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশের জন্য এটি তাৎপর্যপূর্ণ আর একটি স্ট্রং মেসেজও বলা যায়, কেননা আমেরিকার ইতিহাসে এটি গতানুগতিক ধারা কিংবা ট্র্যাডিশন থেকে ভিন্ন। আমেরিকা সাধারণত তাদের মিত্র ন্যাটো রাষ্ট্রগুলোর সাথে কিংবা বন্ধুরাষ্ট্র কানাডা, জাপানের সাথে এ ধরনের প্রথম দ্বিপাক্ষিক বৈঠক করে থাকে। কৌশলগতভাবে ভারত আমেরিকার মিত্র রাষ্ট্র না হওয়া সত্ত্বেও মার্কো রুবিও প্রথম দ্বিপাক্ষিক আলোচনা করেন ভারতের সাথে। এটি একটি সিগন্যাল ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন কোথায় ফোকাস করছে এবং কোন এরিয়াতে তারা প্রায়োরিটি দিচ্ছে। একই সাথে ইউএস সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও কোয়াড গ্রুপের আরও দুটি সদস্য রাষ্ট্র অস্ট্রেলিয়ার ফরেন মিনিস্টার পেনি ওয়াং এবং জাপানের তাকাশির সাথে মিটিং করেন। সোমবারটির কিছু গুরুত্বপূর্ণ অংশ তুলে ধরছি, এরপর বিষয়টি কেন তাৎপর্যপূর্ণ কিংবা আমাদের জন্য কেন স্ট্রং মেসেজ ক্যারি করছে বিশ্লেষণ করব। Donald Trump's first day was all about shock and awe. He shook things up at home. On the second day, the focus shifted to diplomacy. Trump's Secretary of State was sworn in yesterday. His name is Marco Rubio. And his first official engagement, a Quad meeting. Rubio met with foreign ministers from India, Japan, and Australia. It was a signal of Donald Trump's priorities. He clearly wants to focus on the Indo-Pacific. And within that, India tops the list. Because after the Quad came the bilateral talks. Rubio's first meeting was with India's External Affairs Minister, Dr. S. Jaishankar. Again, it's a signal of priorities. We saw that during the inauguration as well. Minister Jaishankar was seated in the front row, right in front of Donald Trump. The foreign ministers of Australia and Japan were seated a couple of rows back. U.S. Secretary of State Marco Rubio met with his Quad counterparts, India's External Affairs Minister Dr. S. Jaishankar, Japan's Takeshi Iwaya, and Australia's Penny Wong. And this happened at the U.S. Department of State. Now, the grouping, which has been around for more than 15 years, is seen as a major strategy of the four democracies to counter China's growing assertiveness and vast territorial claims in the Indo-Pacific region. This includes all of the strategically important South China Sea region and the democratic self-governing island of Taiwan. Rubio also separately met the three foreign ministers, starting with Dr. S. Jaishankar. In a post on social media later, Jaishankar said he and Rubio reviewed US and India's extensive bilateral partnership and also exchanged views on a wide range of regional and global issues. এই নিউজটির তিনটি ডাইমেনশন রয়েছে। প্রথমটি হলো ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের পররাষ্ট্রনীতিতে টপ প্রায়োরিটি হলো ইন্ডো প্যাসিফিক জোনে নিজেদের কর্তৃত্ব বজায় রাখা এবং ভারত এখানে অধিক গুরুত্ব পাচ্ছে। দ্বিতীয় ডাইমেনশন হলো কোয়াডকে শক্তিশালী করার মাধ্যমে চায়নাকে নতুন করে একটি মেসেজ দিল। প্রসঙ্গত কোয়াড 2007 সালে গঠিত হয়েছিল, কিন্তু তেমন কার্যকরী ছিল না। 2017 সালে এটি আবারও পুনর্গঠিত হয় আমেরিকা, জাপান, অস্ট্রেলিয়া, ভারত এই চারটি রাষ্ট্র নিয়ে। আর এই নিউজটির তৃতীয় যে ডাইমেনশন সেটি হলো আমেরিকা ভারতের সাথে কিছু দ্বিপাক্ষিক বাণিজ্যিক চুক্তি ও অন্যান্য চুক্তি করেছে। কি নিয়ে চুক্তি হয়েছে এখনও বিস্তারিত জানা যায়নি। একই সাথে বিভিন্ন রিজিওনাল এবং গ্লোবাল ইস্যু নিয়ে আলোচনা করেছে। রিজিওনাল ইস্যু বলতে এখানে কিন্তু বাংলাদেশ নিয়ে বিশেষ আলোচনা হয়েছে। এখন বিষয় হলো আমাদের জন্য কেন এটি এত সিগনিফিক্যান্ট। কারণ বাংলাদেশের সাথে ভারতের গত 50 বছরের মধ্যে সবচেয়ে বেশি তিক্ত সম্পর্ক চলছে। সম্পর্ক এতটাই তিক্ত যে দুটি দেশ একে অন্যের সাথে যুদ্ধে জড়িয়ে যাবে এমন একটি পরিস্থিতি বিরাজ করছে। আমরা সচরাচর নানা রকম সমস্যা নিয়ে আলোচনা করি, কিন্তু আমাদের দেশে জয়শঙ্করের মতো একজন ভালো ডিপ্লোম্যাট নেই। এ নিয়ে কিন্তু আমরা খুব একটা আলোচনা করি না। আমি মনে করি বাংলাদেশ ডিপ্লোম্যাটিক্যালি খুবই দুর্বল অবস্থানে আছে। ভবিষ্যৎ বাংলাদেশকে এই রিজিয়নে যদি তার অস্তিত্ব টিকিয়ে রাখতে হয় তাহলে ইন্ডিয়া, চায়না, রাশিয়া এবং আমেরিকার মতো দেশগুলোর সাথে স্ট্রং ডিপ্লোম্যাটিক রিলেশন মেনটেন করতে হবে। ভারতীয় গণমাধ্যম বেশ কিছুদিন যাবৎ ফলাও করে প্রচার করছে তারা চট্টগ্রাম অঞ্চল দখল করে নেবে। আমেরিকার কুদৃষ্টি রয়েছে সেন্ট মার্টিন এবং টেকনাফ উপকূলবর্তী অঞ্চলে। এ কারণেই আমি মনে করছি চট্টগ্রাম রিজিয়ন এখন মারাত্মক ঝুঁকিতে রয়েছে আর বড় বড় রাঘব বোয়ালদের পাওয়ার প্লে গেমে পরিণত হতে পারে।
এই বিষয় নিয়ে আপনারা কে কী ভাবছেন, মতামতগুলো আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিলাম।